হামাসের রকেট হামলার পর আরও বেপরোয়া ইসরায়েলি বাহিনী। রাফার জনবহুল ক্যাম্পে নির্বিচার তাণ্ডবে 24 ঘন্টায় নিহত 150-র বেশি ফিলিস্তিনি। আগাম নির্বাচন ঘিরে বিবাদ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলে ভোটে অংশ না নেয়ার ঘোষণা 78 নেতার। লেবার পার্টির জন্য বড় সুযোগ বলছেন বিশ্লেষকরা। প্রবল ঘূর্ণিঝড় আর টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্য। অন্তত 15 মরদেহ উদ্ধার, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু ঘরবাড়ি। শিরোনাম দেখছেন যমুনা আইরিসকে। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। তেল আবিবে হামাসের রকেট হামলা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করেছে। আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। তাদের নৃশংস হামলার টার্গেট জনবহুল শরণার্থী শিবিরগুলো। রোববার রাতে রাফার আশ্রয় ক্যাম্পে নির্বিচার গোলায় প্রাণ হারিয়েছে অর্ধশত মানুষ। আগ্রাসন থেকে রেহাই পায়নি উপত্যকার অন্য অংশও। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে মোট 160 জনের। ইসরায়েল দাবি করছে সাধারণ মানুষ নয়, হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। তেল আবিবে রকেট ছোড়ার জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। কয়েক ঘন্টার মধ্যেই হামাসকে যেন মনে করিয়ে দিচ্ছিল ইট ছুড়লে সইতে হবে পাটকেলের আঘাত। এই ফুটেজ রাফার তেল আল সুলতান এলাকার। মুহুর্মুহু বিস্ফোরণের পর দাউ দাউ করে জ্বলছে আগুন। আশ্রিত শত শত মানুষের আর্তচিৎকারে বিভীষিকাময় হয়ে ওঠে পরিস্থিতি। অসহায় নিপীড়িতদের বুক ফাটা কান্না, কানে পৌঁছেনি তাণ্ডব চালানো ইসরায়েলি সেনাদের। রক্তক্ষয়ী রাত শেষে আবারও অনিশ্চিত দিন শুরু গাজাবাসীর। ফিলিস্তিনি সাধারণ নাগরিকদের অভিযোগ, ইসরায়েলের টার্গেট এখন নিরাপদ হিসেবে চিহ্নিত শরণার্থী শিবিরগুলো। রোববার রাতেও নির্বিচার বোমাবর্ষণের শিকার রাফার উত্তর পশ্চিমের শরণার্থী ক্যাম্পটি। ঘরের দরজার পাশে বসেছিলাম, হঠাৎ মিসাইলের আওয়াজ। দৌড়ে বাইরে গিয়ে দেখি চারদিকে ধোঁয়ায় ঢাকা। বাড়ির ভেতরে গিয়ে দেখলাম একটি মেয়ে শিশু ও এক তরুণের টুকরো টুকরো মরদেহ। যে হামাসকে নির্মূলের কথা বলে এই মানব হত্যা, সেখানে আসলে ঘুরে ফিরে প্রাণ যাচ্ছে বেশিরভাগই নারী শিশুর। আহতদের যে চিকিৎসা সেবা দিয়ে সারিয়ে তোলা হবে, প্রয়োজনীয় সেই ব্যবস্থাও নেই হাসপাতালগুলোতে। চারদিকে হাহাকার আর শিশুদের চিৎকার। দেখুন 3টি শিশুর অবস্থা। এটা কোন নীতি বা কোন ধর্ম? কেমন মানবিকতা? বিশ্ববাসী কোথায়? তারা মানুষকে পুড়িয়ে দিয়েছে। তেল আল সুলতান পুরোটা জ্বালিয়ে দিয়েছে। মানুষ জীবন্ত পুড়ছে। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনিই মুক্তি দেন। আর কি বা বলতে পারি আমরা? এদিন ভয়াবহ হামলা হয়েছে জাবালিয়া, নুসেইরাত ও গাজা সিটিতেও। বরাবরের মতো নিজেদের পক্ষে ইসরায়েলের সাফাই, তাদের লক্ষ্য হামাসের ঘাঁটি। তারা বলতে চায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আইন মেনে চালাচ্ছে নিয়ন্ত্রিত আক্রমণ। আসলে কি ঘটছে তা দেখছে সবাই। এমনকি বেসামরিক হতাহতের কথা অস্বীকার করছে না তেল আবিব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাফায় তেল আবিবের হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের 2 জ্যেষ্ঠ নেতা, এমন দাবি ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফের। রোববারের ভয়াবহ আগ্রাসনকে নিয়ন্ত্রিত বিমান হামলা বলে আখ্যা দিয়েছে তেল আবিব। রাফায় হামলা নিয়ে 2 দফা বিবৃতি দিয়েছে আইডিএফ। দ্বিতীয় ব্রিফিংয়ে জানানো হয় হামাস নেতার নিহতের খবর। বলা হয় পশ্চিম তীরে হামাসের চিফ অফ স্টাফ ইয়াসিন রাবিয়ার মৃত্যু হয়েছে হামলায়। এর আগে হামাসের কম্পাউন্ডে হামলার কথা জানায় আইডিএফ। কয়েকজন বেসামরিক নিহতের বিষয়ে খবর রয়েছে, এমনটিও জানানো হয়। রোববার শরণার্থী শিবিরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেই যেন পুনরুত্থান ঘটেছে হামাসের। নিয়মিত পাল্টা প্রতিরোধে নাজেহাল করছে ইহুদি সেনাদের। রণক্ষেত্র থেকে জিম্মিও করেছে বেশ কয়েকজনকে। রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা জানান দিল এখনও ফুরিয়ে যাননি তারা, বরং হয়ে উঠেছেন আরও শক্তিশালী। রাফাহ থেকে ছুটে যাচ্ছে একের পর এক রকেট। টার্গেট ইসরায়েল।
গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর 228 দিন পর যখন সবাই ধরেই নিয়েছিল হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তখনই ইসরায়েলের বিশাল এলাকা জুড়ে রকেট হামলা চালিয়ে বিশ্বকেই চমকে দিল হামাস। স্থানীয় গণমাধ্যম জানায়, তেল আবিব সহ দেশটির কমপক্ষে 30টি এলাকা থেকে শোনা গেছে সতর্কতা সাইরেন। অন্তত 15টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে রাজধানীর আশপাশে। 7 মাস ধরে গাজায় একতরফা আগ্রাসনী চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে গেরিলা পদ্ধতিতে চোরাগুপ্তা হামলা চালালেও দীর্ঘদিন ছিল না হামাসের কোনো সাড়া শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই যেন পুনরুজ্জীবিত হয়ে উঠেছে স্বাধীনতাকামীরা। গেল কয়েকদিন ধরে শত্রুপক্ষের ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংসের বহু ছবি প্রকাশ করেছে সংগঠনটি। এবার ইসরায়েলের ভূখণ্ডেই চালালো হামলা। কাশেম ব্রিগেড জানায়, গেল 4 মাসে ইসরায়েলে এটিই সবচেয়ে বড় হামলা হামাসের। হামাস নির্মূলের অজুহাতে প্রায় 18 দিন ধরে রাফায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি পদাতিক বাহিনী। গাজা থেকেও হামাস নির্মূলের দাবি করেছে বেশ কয়েকবার। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই পুনরুত্থান বিশ্ববাসীর কাছে স্পষ্ট করেছে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা। গাজায় নৃশংস অভিযানের বিরুদ্ধে ক্রমেই জোরালো হচ্ছে ইসরায়েল বিরোধী অবস্থান। আইসিজের রাফায় হামলা বন্ধের নির্দেশ কিংবা আইসিসিতে নেতানিয়াহু গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন তারই প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় নেতানিয়াহু প্রশাসনকে আরও চাপে ফেলতেই হামাসের এই আক্রমণ। তবে অন্য পক্ষ বলছে, এই নতুন হামলাকে আগ্রাসন চালিয়ে যাওয়ার যুক্তি হিসেবে দাঁড় করাবে নেতানিয়াহু প্রশাসন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েল হামাস সংঘাত থামাতে আবারও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তাগিদ দিল সৌদি আরব। রোববার ব্রাসেলসে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, 2 রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বলেন, দিন দিন অবনতি হচ্ছে গাজা পরিস্থিতির। পশ্চিম তীরেও ক্রমেই বাড়ছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলে যে কেবল ফিলিস্তিনিরা উপকৃত হবে তা নয়, নিশ্চিত হবে ইসরায়েলের নিরাপত্তাও। গাজায় সংঘাত দিন দিন যেভাবে বাড়ছে তাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই হতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের একমাত্র উপায়। শুধু ফিলিস্তিনি মানুষের জন্যই নয়, ইসরায়েলিদের নিরাপত্তার জন্য শিগগিরই এটি বাস্তবায়ন জরুরি। আগাম নির্বাচনে ঘোষণা দেওয়ার পর বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 78 জন এমপি, যার মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে সহ বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্য। ঋষি সুনাকের নেতৃত্ব নিয়ে বিবাদের মধ্যে ক্ষমতাসীনদের জন্য দুঃসংবাদ, তলানিতে ঠেকেছে দলের জনপ্রিয়তা। এই অবস্থাকে লেবার পার্টির জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের বাকি মাত্র 7 দিন। এই মুহূর্তে যখন প্রচারণায় ব্যস্ত থাকার কথা নেতা কর্মীদের, তখন অনেকটাই বিপরীত চিত্র ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে। ভোট যত এগিয়ে আসছে, বাড়ছে রক্ষণশীলদের মাঝে দলীয় কোন্দল। প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে স্পষ্ট হচ্ছে বিবাদ। এখন পর্যন্ত তার দল কনজারভেটিভ পার্টির 78 জন এমপি ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ না নেয়ার। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, মন্ত্রিসভার বেন ওয়ালেস কিংবা মাইকেল গভের মতো নেতারাও। দেশকে সেবা করার যে সুযোগ আমি পেয়েছি তাতে গর্বিত, কিন্তু কখনো কখনো এমন সময় আসে যখন আপনাকে ছাড় দিতে হয়। আমার মনে হয় এখন নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়া উচিত। সংবিধান অনুসারে 2025 সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে সাধারণ নির্বাচন, কিন্তু 6 মাস আগেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ স্পষ্ট কনজারভেটিভ পার্টিতে। কারণ গেল কয়েক মাসের জরিপ বলছে অনেক কমেছে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা। এ পরিস্থিতিতে নির্বাচনে প্রার্থী হওয়ার ঝুঁকি নিতে চান না অনেকেই। বিশ্লেষকরা বলছেন, করের উচ্চ হার আর মূল্যস্ফীতির কারণে চাপে এমনিতেই ক্ষুব্ধ ব্রিটিশরা। এর মধ্যে ক্ষমতাসীনদের দলীয় কোন্দল নির্বাচনের সুবিধাজনক অবস্থার তৈরি করেছে বিরোধীদের জন্য। হঠাৎ করে নির্বাচনের এমন ঘোষণা দেওয়াটা কনজারভেটিভ পার্টির জন্য বড় ধাক্কা। দলীয় নেতারা বলছেন তারা প্রস্তুত নন। যখন তার দল, নেতা এবং উপদেষ্টারা তৈরি নন, তখন সেই মুহূর্তে নির্বাচন আয়োজন করাটা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ব্রিটেনের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে চাপে রয়েছে। এ কারণেই এই নির্বাচনে লেবার পার্টি সবচেয়ে বেশি জোর দিয়েছে এই ইস্যুতে। আমাদের একমাত্র লক্ষ্যই হলো অর্থনৈতিক সংকট দূর করা। আশা করছি সাধারণ মানুষের সমর্থন এ কারণেই পাবো আমরা। 2010 সাল থেকে যুক্তরাজ্যের ক্ষমতায় কনজারভেটিভরা, তবে কয়েক বছর ধরে নেতৃত্ব নিয়ে সংকট চলছে দলটিতে। ব্রেক্সিট সহ নানা ইস্যুতে 2019 সালে 10 ডাউনিং স্ট্রিটের দায়িত্ব ছাড়েন থেরেসা মে। তার 3 বছর পর প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন বরিস জনসন। এরপর দায়িত্ব নিয়ে 1.5 মাসও টিকতে পারেননি লিজ ট্রাস। তার বিদায় দায়িত্ব নেন ঋষি সুনাক।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রবল ঘূর্ণিঝড় আর টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্যের অন্তত 10 এলাকা। ভয়াবহ টর্নেডোতে মুহূর্তেই পাল্টে গেছে টেক্সাস, ওক্লাহোমা ও আরকানসাসের চিরচেনা রূপ। বিস্তীর্ণ এলাকা জুড়ে কেবল ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ। শুধু টেক্সাসেই বিদ্যুৎ বিচ্ছিন্ন 10,000-এর বেশি মানুষ। এখন পর্যন্ত 15 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, আহত অনেকে। রোববার সকালে দৃশ্যে হতবাক টেক্সাসের ভ্যালিভিউ শহরের বাসিন্দারা। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধ্বংসযজ্ঞের চিহ্ন। যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্য ওক্লাহোমা, টেক্সাস এবং আরকানসাসে আঘাত হানে শক্তিশালী টর্নেডো ও ঝড়। রোববার রাতভর চলে ব্যাপক তাণ্ডব, যার প্রভাবে এসব রাজ্যের বিভিন্ন শহর আর কাউন্টিতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে তুলসা, নরম্যান এবং ক্যানসাস সিটিতে। টেক্সাসের ডালাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন 10,000-এর বেশি মানুষ। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। টেক্সাসের 40 বছরের ইতিহাসে এমন ভয়াবহ টর্নেডো কখনোই দেখেনি স্থানীয়রা। 40 বছর এখানে আছি, এমন টর্নেডো ও ঝড় আগে কখনোই দেখিনি। পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। বিরাট গর্জনে ভয় পেয়ে যাই, আতঙ্কে আলমারিতে লুকাই। এরই মধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় 1.5 লাখের বেশি বাসিন্দাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরকানসাস সহ বিভিন্ন স্থানে বহাল রয়েছে জরুরি অবস্থা। আমরা কাজ করে যাব। আরকানসাসের একজন বাসিন্দাও যদি দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় কিংবা আহত হয়, তাকে উদ্ধার করে যথাযথ সহায়তা করতে আমরা বাধ্য। দুর্যোগকালীন সতর্কতার আওতায় আনা হয়েছে 106টি কাউন্টি। ভয়ানক বাজে সময় পার করছে টেক্সাসের বাসিন্দারা। এখন পর্যন্ত 106টি কাউন্টিকে দুর্যোগকালীন সতর্কতার আওতায় আনা হয়েছে, যা কিনা টেক্সাসের মোট কাউন্টির 3 ভাগের 1 ভাগ। গত মাস থেকেই ঝড় বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও কয়েকদিন বিরাজ করবে এমন পরিস্থিতি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গোপনে কাঁটাতারের বেড়া পার হয়ে কিংবা সীমান্তরক্ষীদের সাথে লড়াই ধস্তাধস্তি করেই হোক, যে কোনো মূল্যে প্রবেশ করতে হবে স্বপ্নের আমেরিকায়। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে এমনই মরিয়া অভিবাসন প্রত্যাশীরা। ছোট ছোট সন্তান নিয়েই বিশাল সীমান্ত এলাকার এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে একটুখানি সুযোগের সন্ধানে। তাদের ঠেকাতে হিমশিম দশা মার্কিন বর্ডার গার্ডস সদস্যদের। কোনো মতে কাঁটাতারের বেড়া পার হয়ে নামার অপেক্ষা। ওপারেই আছে স্বপ্নের আমেরিকা। যুক্তরাষ্ট্রের প্রবেশে মরিয়া মানুষগুলোর বেপরোয়া চেষ্টার নজির মিলছে এই দৃশ্যে। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি ডিপিএস প্রকাশ করেছে এরিয়াল ফুটেজটি, যেখানে দেখা যাচ্ছে কাঁটাতার পেরিয়ে সীমান্ত পাড়ি দিতে চাইছে একদল অভিবাসন প্রত্যাশী। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে মেক্সিকোর সীমান্তে জড়ো হয়েছেন তারা। নিউ মেক্সিকোর সান্টা টেরেসার কাছাকাছি স্থানটি থেকে চলছে টেক্সাসে প্রবেশের চেষ্টা। কাঁটাতারের বেড়া কেটে দেয়াল টপকে যেভাবেই হোক যুক্তরাষ্ট্রে ঢুকতে চায় তারা। এভাবে ঢুকতে গিয়ে আহতও হচ্ছেন অনেকে। দলটিকে দেখে ছুটে গেল যুক্তরাষ্ট্রের বর্ডার গার্ডস সদস্যরা। তাদের সাথে ধস্তাধস্তি, মই নিয়ে টানাটানি বাদ যায়নি কিছুই। এমনকি অপর প্রান্ত থেকে বর্ডার গার্ডস সদস্যদের চোখে বালি আর ইটপাটকেল ছোড়ার ঘটনাও হচ্ছে। আমরা বাচ্চাদের নিয়ে এখানে এসেছি, এরপরও তারা হামলা করেছে, টিয়ার গ্যাস ছুড়েছে। এ পর্যন্ত আসতে বহু কষ্ট করতে হয়েছে, তবে সবচেয়ে কঠিন সময় এখন। তারা আমাদের স্বপ্ন পূরণে বাধা দিচ্ছে। যথেষ্ট হয়েছে। সবাইকে বলছি, প্রেসিডেন্ট বাইডেনের কাছে যদি আমার কথা পৌঁছে দেয়া যায়। আমরা সংখ্যায় 150 জনের কম, সন্তান সহ এই ধুধু এলাকায় আটকা পড়ে আছি। গত 7 মাসে কেবল এল পাসো ও আশপাশের এলাকা থেকে আটক করা হয়েছে প্রায় 1,39,000 অভিবাসন প্রত্যাশীকে। হাতে নাতে আটক, পেপার স্প্রে কিংবা টিয়ার গ্যাস, কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের। এক এলাকায় বাধা পেয়ে সীমান্তের আরেক অংশে জড়ো হচ্ছে অভিবাসন প্রত্যাশীরা। তিজুয়ানা, সান্টিয়াগো সহ নিত্য নতুন এলাকায় চলছে তাদের মিশন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বাইডেন প্রশাসনকে ব্যর্থ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।
আগামী বছরের মার্চেই ইরানের বহরে যুক্ত হতে চলেছে 4টি অত্যাধুনিক রুশ হেলিকপ্টার, এমনটি জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়, গেল এপ্রিলে রাশিয়া থেকে 15টি হেলিকপ্টার কেনার জন্য চুক্তি করে ইরান। প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাসনামলে প্রায় $500 মিলিয়ন ওই চুক্তি হয়। এর মধ্যে 12টি হেলিকপ্টার মূলত উদ্ধার কাজ চালানোর জন্য ব্যবহৃত হবে, বাকিগুলো ব্যবহৃত হবে আগুন নেভানোর কাজে। তবে কোন প্রতিষ্ঠানের হেলিকপ্টার কিংবা এগুলোর সামরিক সক্ষমতা রয়েছে কিনা সেই বিষয়ে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্টের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই আলোচনা চলছে দেশটির হেলিকপ্টার পরিষেবা নিয়ে। প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পরও বেঁচে ছিলেন সাথে থাকা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হাশেম। প্রতিবেদনে এমনটি জানিয়েছেন তাসনিম নিউজ সহ ইরানের বিভিন্ন গণমাধ্যম। এতে বলা হয়, প্রেসিডেন্ট রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের সাথেই সফর করছিলেন আয়াতুল্লাহ হাশেম। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও ধ্বংসস্তূপের মধ্যেই ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এই ধর্মীয় নেতা। এ সময় তিনি হেলিকপ্টারের প্রধান পাইলট কর্নেল তাহের মোস্তাফাবির সাথেও ফোনে যোগাযোগ করেন। এই ঘটনার পর ইরানের জ্বালানি মন্ত্রীও যোগাযোগের চেষ্টা করেন আয়াতুল্লাহ হাশিমের সাথে। গেল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হয়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। রাত 10টার পর বাড়ে ঝড়ের বেগ, মধ্যরাত পর্যন্ত চলে তাণ্ডব। এখনও অনেক এলাকায় চলছে ভারী বৃষ্টিপাত। রাজ্যটিতে রোববার রাত 8:30টার দিকে আঘাত হানে রিমাল। বাতাসের গতি ছিল ঘন্টায় 135 কিলোমিটার। রোববার দুপুর থেকেই চলছিল বৃষ্টিপাত। সন্ধ্যার পর বাড়ে তীব্রতা। কয়েক ঘন্টা ধরে চলা রিমালের তাণ্ডবে উপড়ে পড়েছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। গাছপালা পড়ে থাকায় বন্ধ হয়ে গেছে অনেক রাস্তা, তলিয়েছে উপকূলীয় এলাকা। রাতভর বৃষ্টিতে হাঁটু পানি জমেছে কলকাতা সহ বিভিন্ন শহরে। কলকাতা বিমানবন্দরে 21 ঘন্টা বন্ধ ছিল ফ্লাইট চলাচল। রেললাইনে গাছ পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতায়। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে রয়েছে অতিবৃষ্টি। কানাডার টরন্টোয় একটি ইহুদি গার্লস স্কুলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাটিতে। শনিবার স্থানীয় সময় খুব ভোরে স্কুলটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। স্কুলের প্রধান ফটকের বাইরে থেকে ছোড়া হয় গুলি। এতে ক্ষতিগ্রস্ত হয় স্কুলের মূল ভবনটি। তবে ওই সময়ে কেউ স্কুলে না থাকায় ঘটেনি কোনো হতাহতের ঘটনা। সিসি ক্যামেরা ফুটেজে 2 দুর্বৃত্তকে গুলি করতে দেখা গেলেও এখনও জানা যায়নি তাদের পরিচয়। আটকও হয়নি কেউ। গত বছর থেকেই কানাডায় বাড়ছে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বা হেইট ক্রাইম। তবে স্কুলে হামলার ঘটনা হেট ক্রাইম কিনা তা এখনো স্পষ্ট নয়। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি। এবার কাতার এয়ারওয়েজের দোহা ডাবলিন ফ্লাইটের যাত্রীরা পড়লেন এমন অভিজ্ঞতার মুখে। এ ঘটনায় আহত হন 12 জন। কাতার রাজধানী দোহা থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যাচ্ছিল বোয়িং 7879 বিমানটি। তুরস্কের আকাশ সীমায় পৌঁছানোর পর দেখা দেয় বিপত্তি। হঠাৎই সজোরে কেঁপে ওঠে বিমান। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায় 20 সেকেন্ডের মতো স্থায়ী ছিল ঝাঁকুনি। অনেকেই পড়ে যান আসন থেকে, অনেকে মাথায় আঘাত পান বিমানের ছাদের সাথে। আহতদের মধ্যে 6 যাত্রী ও 6 জন ক্রু সদস্য রয়েছে। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ডাবলিন বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োযানটি। সম্প্রতি মাঝ আকাশে ঝাঁকুনির কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুও হয় 1 জনের। আহত হন 104 জন। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।